রুমাইসা উত্তর দিল, 20 মিনিট হবে। ডাক্তার মাথা নেড়ে বলল, ওকে আল্ট্রাসাউন্ডে নিন এক্ষুনি। ডার্ক আল্ট্রাসাউন্ড রুম। ডাক্তার মনিটরের দিকে তাকিয়ে প্রোব সরাচ্ছেন। মেহরিন আধো আধো গলায় বলল, আমার বাচ্চা ঠিক আছে তো ডক্টর? কিছু হয়নি তো ওর? কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর টুপ টুপ একটা ক্ষীণ শব্দ। ডাক্তার গভীর শ্বাস ছাড়লেন। বেবির হার্টবিট আছে। কথাটা কানে আসতে মেহরিন চোখ বন্ধ করলো। এবার খুশির অশ্রু গড়ালো চোখ বেয়ে। তার কষ্ট হচ্ছে হোক, তার বাচ্চা যেন সুস্থ থাকে। রুমাইসা জিজ্ঞাসা করলো, এমন ব্লিডিং আর পেট ব্যথা হওয়ার কারণ কি ডক্টর? মেহরিন কি কিছু খেয়েছিল? পায়েস খেয়েছিল যতদূর জানি। বাটিটা এনে দেওয়ার ব্যবস্থা করো তো। আর ওকে আজ আমরা অ্যাডমিট রাখছি। এই স্টেজে আমরা ঝুঁকি নেব না। রক্তপাত বাড়ছে কি না, ব্যথা কমছে কি না সব মনিটর করব। রুমাইসা রফিককে ফোন করে পায়েসের বাটিটা এনে দিতে বললেন। মধ্যে সোলেমান উন্মাদের মতো ছুটে আসে হসপিটালে। একটু সাভার গিয়েছিল কাজে, তার মধ্যে খবর পেল মেহরিনের ব্লিডিং আর পেট ব্যথা উঠছে। কাজ ফেলেই চলে আসছে। করিডোরে চাচা ইয়াসিন আর বাসার সুলতানকে দেখে অস্থির গলায় জিজ্ঞাসা করলো, কি অবস্থা ওর? ঠিক আছে? আমার বাচ্চা ঠিক আছে? ডক্টর কি বললো? ব্লিডিং কেন হলো? আর পেট ব্যথা বা কেন হলো? বাসার সুলতান ধরে বসিয়ে বলল, শান্ত হতোই। বাচ্চা আর বৌমা সুস্থ আছে। রিপোর্ট হাতে আসলে জানা যাবে কেন হয়েছে ব্লিডিং। আর মেহরিনকে স্লাইনের সাথে ওষুধ দেওয়া হয়েছে, রেস্টে নিচ্ছে। সোলেমান কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে মেহরিন। সোলেমান এগুতে চাইলে নার্স বলল, শব্দ করবেন না, কেবলই চোখটা বন্ধ করেছে, রেস্টে নিতে দিন, ব্যথা কমেছে সবে মাত্র। সোলেমান নার্সের কথা শুনলো না। এগিয়ে গিয়ে মেহরিনের কপালে চুমু খেলো, হাতে চুমু খেলো। মেয়েটা একটু ব্যথা পেলেই কেমন নেতিয়ে শুকিয়ে যায়। আর সেই মেয়ে কিনা বারবার ব্যথা পাচ্ছে। রাগ হচ্ছে নিজের উপর সোলেমানের। রিপোর্ট আসতে কতক্ষণ লাগবে? ডক্টরের কেবিনে যান, এসে গেছে হয়তো রিপোর্ট। সোলেমান হাঁটা ধরলো। ডক্টরের কেবিনে আসতে ডক্টর সোলেমানকে বসতে বলল। সোলেমান চেয়ার টেনে বসে বলল। এটা হলো কেন? ডক্টর বলল, আপনার স্ত্রীর প্রেগনেন্সিটা ভীষণ কমপ্লিকেটেড, জানেন তো সে কথা? জানি বলে তো মেহরিনকে নিয়ে বেশি সিরিয়াস আমি। সতর্কতার জন্য, দেখাশোনার জন্য লোক রেখেছি আলাদা। এতই যদি সিরিয়াস আর সতর্কতা অবলম্বন করে থাকেন তাহলে পেঁপে খায় কি করে? প্রেগনেন্সির সময় পেঁপে খেলে যে গর্ভপাত হয়ে যায়, জানেন না সে কথা? ভাগ্যিস বেবিটা এখনো সুরক্ষিত আছে। বেশি মাত্রায় খেয়ে ফেললে তো বাচ্চাটাকে আর বাঁচানোই যেত না। সোলেমান চমকে উঠল। মেহরিন পেঁপে খেয়েছে, কিন্তু বাড়িতে তো পেঁপে আনা বারণ। প্রেগনেন্সিতে যা যা খেলে অসুবিধা ফেস করতে হয় সোলেমান সেসব নিষিদ্ধ করেছে নিবাসে। সেখানে পেঁপে কি করে খেলো? মেহরিন তো পেঁপে খাবে না জেনে শুনে। তাহলে আপনাদের কথা ভুল হচ্ছে না তো? পেঁপে আসবে কোথা থেকে? পেঁপে তো আমাদের নিবেশের ত্রিসীমানাও আশেপাশে নিষেধ। ডক্টর ফাইলটা বাড়িয়ে দিয়ে বলল, তাহলে কি এই রিপোর্টটা ভুল সেটা বলতে চাচ্ছেন? এখানে স্পষ্ট লেখা আছে মেহরিন পেঁপের পায়েস খেয়েছে। সোলেমান রিপোর্টটা দেখলো। আমরা তার খাওয়া পায়েসের স্যাম্পল পাঠিয়েছিলাম, দেন জানানো হলো এটা পেঁপের পায়েস। সোলেমানের হাটের মুঠো শক্ত হয়ে আসলো। কেবিন থেকে বেরিয়ে গিয়ে চাচার সামনে দাঁড়িয়ে বলল, বাড়িতে পেঁপে আসলো কি করে? কে বানিয়েছিল পেঁপের পায়েস? বাসার সুলতান ভুরু কুচকালো। পেঁপের পায়েস কে বানাবে? আজ তো বাড়িতে পায়েস বানানো হয়নি। তাহলে কি এই রিপোর্ট মিথ্যা বলছে? মেহরিন পেঁপের পায়েস খেয়েছিল, কে বানিয়েছিল বলো? রুমাইসা পেছন থেকে ভাইয়ের কথা শুনে বলল, মেহরিন তো পায়েস খেয়েছিল, যেটা মাহি ভাবি দিয়েছিল খেতে। সোলেমান সাথে সাথে পেছনে ফিরল। মাহি দিয়েছিল পেঁপের পায়েস। বাসার সুলতানও চমকালো, সেই সাথে রাগ সপ্তম আকাশে। সোলেমানের মুখের দিকে তাকিয়ে দেখলো চোখ মুখ তার শক্ত। আমি মানা করেছিলাম মেহরিনকে তার আনা খাবার না খাওয়াতে। মাহির শুনলো না, সেটা মেয়েটা খাইয়েই ছাড়লো। সোলেমান রুমাইসাকে মেহরিনের কাছে থাকতে বলে নিবাসে চলে গেল। পেছন পেছন বাসার সুলতানও। মাহি যেতে পারেনি হসপিটালে। যখন দেখলো বাতাসির হাত কেটে গেছে, বাতাসির কাছে যেতেই ততক্ষণে সবাই মেহরিনকে নিয়ে চলে গেছে। মাহি বাতাসির হাতে ব্যান্ডেজ বেঁধে দিতে দিতে বলল, দেখে শুনে কাজ করবে তো? কতক্ষণই কেটে গেছে, রক্ত বন্ধ হওয়ার নামই নিচ্ছিল না। বাতাসি হাতের দিকে তাকালো। কেউ ইচ্ছে করে ব্যথা দিলে সেখানে কি আর সাবধানতা খাটে? নিচে থেকে সোলেমানের চিৎকারের আওয়াজ আসলো ভেসে। মাহির নাম ধরে চেঁচাচ্ছে। মাহি ডাক শুনে দৌড়ে ছুটে নিচে এসে বাসার সুলতানকে জিজ্ঞাসা করে, মেহেরি কেমন আছে এখন? বাচ্চাটা সুস্থ আছে তো?
বাশার সুলতান সাথে সাথে ঠাটি একটা চর বসিয়ে দিল। মাহি গালে হাত দিয়ে ছিটকে কয়েক কদম পিছিয়ে গেল। যেখানে তার নিজের বাবাই তার গায়ে হাত তোলার সাহস পায়নি, সেখানে বাশার সুলতান কোনো কথা ছাড়াই চর মারল। হোয়াট দ্য হেল, আপনার সাহস কি করে হয় আমাকে চড় মারার? সোলেমান এগিয়ে আসলো, দাঁত চেপে কড়া গলায় বলল, তোমাকে যে আমি জ্যান্ত মেরে ফেলছি না, এটাই তোমার সাত কপালের ভাগ্য। কোন সাহসে তুমি মেহেরিনকে পেঁপের পায়েস খাওয়ালে? আমার সন্তানকে মেরে ফেলতে চাইছিলে? তুমি মেয়ে না হলে এতক্ষণ তোমাকে যে কি যে করতাম তুমি ভাবতেও পারতে না। মাহি যেন আকাশ থেকে পড়ল। পেঁপের পায়েস, কি আশ্চর্য! সে পেঁপের পায়েস কেন খাওয়াতে যাবে? মাথা ঠিক আছে আপনাদের? আমি জেনে শুনে পেঁপের পায়েস খাওয়াবো কেন মেহেরিনকে? আমি আপেলের পায়েস দিয়েছিলাম। সোলেমান রিপোর্টটা ছুড়ে দিল মাহির কাছে। রিপোর্ট কি মিথ্যা বলছে তাহলে? তোমার কারণে আমার বউ বাচ্চা সাফার করছে। মাহি উল্টে পাল্টে দেখলো রিপোর্টটা, অবিশ্বাস্য চাহনি নিয়ে বলল, মিথ্যা এটা, আমি পেঁপের পায়েস খাওয়াইনি। আমি তো আপেলের পায়েস দিয়েছিলাম খেতে। বাশার সুলতান রাগান্বিত চেহারায় বলল, মানা করেছিলাম আমি তোমায় মেহেরিনকে নিয়ে না ভাবতে, বলিনি ওকে বাইরের খাবার দিও না? তারপরও কেন দিলে, তাও আবার পেঁপের পায়েস? আমাদের জীবনটাকে কি তুমি নরক বানাতে চাও? আমাদের শোক কি তোমার সহ্য হচ্ছে না? আঙ্কেল বিশ্বাস করুন, আমি আপেলের পায়েসই দিয়েছিলাম। আপনি রেস্টুরেন্টে খোঁজ নিয়ে দেখুন। খোঁজ না নিয়েই কি সুলেমান এসেছে? তুমি যা অর্ডার দিয়েছিলে তারা তাই পাঠিয়েছে। এই দেখো লিস্ট। রিসিপ্ট তো আমার কাছেও আছে। ওয়েট, আমি নিয়ে আসছি। আমি আপেলের পায়েসই অর্ডার করেছিলাম। মাহি দৌড়ে রুম থেকে রিসিপ্টটা নিয়ে এসে সোলেমানের দিকে বাড়িয়ে দিয়ে বলল। নিজেই দেখুন। সোলেমান খুলে দেখলো, তারপর মাহির দিকে তাক করে বলল, কি লেখা এটা পড়ো। মাহি সবেই বলতে যাবে আপেলের পায়েস, কিন্তু না, লেখা আছে পেঁপের পায়েস। এটা কি করে সম্ভব? সে যদিও খাবার রিসিভ করার সময় নামগুলো খেয়াল করেনি, কিন্তু তার মনে আছে সে আপেলের পায়েসই অর্ডার করেছিল। ইচ্ছে করে মেহেরিনকে খাওয়াইছিলে তো ইজনের উপর সুদ তুলতে? গেট আউট। তোমার মতো মেয়েকে আমি আমার বাড়িতে এক সেকেন্ডের জন্য দেখতে চাই না। অনেক আগেই তোমার বিহেভিয়ারের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। একমাত্র এই জনের জন্য আমি চুপ থেকেছি। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুমি আমার বউ বাচ্চা দিকে হাত বাড়িয়েছ, আমি কি ছেড়ে দেবো তোমায়? হুম, এক্ষুনি এ বাড়ি থেকে বের হও। গেট আউট অফ মাই হাউস রাইট নাও। মাহি বাশার সুলতানের দিকে তাকালো। আঙ্কেল, আপনি তো বিশ্বাস করুন। বিশ্বাস? তাও তোমাকে বিশ্বাস করে তোমার হাতে চা খেয়ে আমি মরতে বসেছিলাম। আমার ছেলেটা হাসপাতালে মৃত্যুর সাথে পান্দা লড়ছিল, আর তুমি কি করেছিলে? তুমি ভুলে গিয়েছি ভেবেছো? বিশ্বাস করার মতো একটা কাজও তুমি করেছো আজ অব্দি। সুলেমান যা বলেছে তাই শোনো, তুমি তার কলজায় হাত দিয়েছো, এখনো সে বেঁচে আছো, এটাই অনেক। মাহি এজওয়ানকে খুঁজতে লাগলো। এজওয়ান কি অবিশ্বাস করবে মাহিকে? কোথায় উনি? সবাই অবিশ্বাস করছে যে। কথা কি কানে যায়নি? এই মেয়ে, আমার চোখের সামনে থেকে দূর হও। আর কিভাবে বললে বের হবে আমার বাড়ি থেকে? সিকিউরিটি ডেকে বের করে দিব? এত অপমানিত মাহি জীবনেও হয়নি। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। আরেক মিনিট থাকলে মাহি মরে যাবে অপমানে। মাহি আর থাকলো না, ফোনটা নিয়ে বেরিয়ে গেল। এজওয়ান মেহরিনের খবরটা পেয়েছে। ভাই আর বাপ নিবাসে এসেছে শুনে সে নিবাসের দিকে আসছিল, কিন্তু বাগানে মাহিকে বিধ্বস্ত হেঁটে যেতে দেখে এজওয়ান দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, বেবি আর বাচ্চা নাকি ঠিক ভাবি আর বাচ্চা নাকি ঠিক আছে শুনলাম, তুমি গিয়েছিলে? মাহি জবাব দিল না, হাঁটতে লাগলো। এজওয়ানের কপাল কুঁচকে আসলো মাহির এমন ব্যবহারে। আবার দৌড়ে মাহির কাছে এসে বলল, কোথায় যাচ্ছ আর এমন বিধ্বস্ত রূপ কেন? মাহি এবারও কিছু বলল না। অপমানে তার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। এজওয়ান টানলে মাহি তা ছাড়িয়ে নেয়। সমস্যা কি? কোথায় যাচ্ছ? ভিতরে চলো। মাহি নিবাসের গেট থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি যাবো না আর এই বাড়ির ভিতরে। মাহি চলে গেল। এজওয়ান দৌড়ে নিবাসে আসলো। বাপ ভাইকে সোফায় বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, বাবা, ভাইজান মায়ের কি হয়েছে? এমন অদ্ভুত ব্যবহার কেন করছে? কোনো কিছু জিজ্ঞাসা করলে জবাব দিচ্ছে না, বাড়িতেও আসবে না বলল। সোলেমান বিরক্ত হলো। বাশার সুলতানের দিকে তাকিয়ে বলল, ছেলেকে সামলাও, একটা উঁচু আওয়াজ আমার কানে না আসে, খবরদার। বাশার সুলতান ছেলের দিকে তাকিয়ে বলল, মাইকে বের করে দেওয়াই হয়েছে সুলতান নিবাস থেকে। এজওয়ান চমকে উঠল। বের করে দিয়েছে মানে? বের করে দিছো মানে? কি করছো মাহি? তোর বউ মেহরিনের বাচ্চাকে মেরে ফেলতে চাইছিল। আপেলের পায়েস বলে পেঁপের পায়েস খায় এসে। বেচারে মেহরিনের এই অবস্থা তোর বউয়ের জন্য। এজওয়ানের বিশ্বাস হলো না এই কথা। মাথা খারাপ নাকি তোমাদের? হ্যাঁ মানছি মাহি তোমাদের পছন্দ না, তাই বলে এভাবে উল্টোপাল্টা অ্যালিগেশন দিবে? সোলেমান উঠে দাঁড়ালো। চাচা, তোমার ছেলেকে দেখাও, বউয়ের নেওয়াটা হয়ে গেছে। দোষ চোখে পড়ে না ওর, তাই বলে কি অন্যদের চোখে পড়বে না? বাশার সুলতান সব দেখালো। সব দেখার পরও সে মানতে নারাজ। এতটা নিকৃষ্ট মাহি হতেই পারে না। বিশ্বাস হচ্ছে না এখনো?
সোলেমানের কথায় এজওয়ান সোলেমানের দিকে তাকালো। সত্যি বিশ্বাস হচ্ছে না আমার। তুমি আমি আসা অবধি তো অপেক্ষা করতে পারতে। মাইকে কি করে বাড়ি থেকে বের করে দিলে? আমার বলার প্রয়োজন বোধটুকু করলে না আগে। আমি কি করব না করব সব কি আগে তোকে বলে তারপর আমাকে করতে হবে? বউ হসপিটালে আমার, তোর না। ক্ষতি হলে তো আমার বাচ্চার, তোর না। তাই আমাকে ঠিক ভুল শেখাতে আসবি না এখন। মাথা ঠিক নেই, উল্টোপাল্টা কি থাকে কি বলে দিব, তোর জন্য ভালো হবে না একদমই। কি উল্টোপাল্টা বলবে আমার? আমি হাজারবার বলবো, মাহি এমন কিছু করতে পারে না। গলার আওয়াজ নিচু করে কথা বলতে বলছি না? ঝগড়া করতে চাইছিস আমার সাথে? তুই কি ভেবেছিস তোর বউকে আমি চিনি না? হারে হারে চিনি। ওই মেয়ে কি করতে পারে আর কি না করতে পারে তা বেশ ভালো করে জানি আমি। আর আমি যা করেছি তা তোর ভালোর জন্য করেছি। তোর সমস্যা হলে তুই যেতে পারিস বউয়ের পিছু পিছু। বাসার সুলতান সোলেমানের মুখের দিকে তাকালো। এটা কি বলছিস তুই? এই জোয়ান চলে যাবে মানে? তোমার ছেলে বেশ ভালোই বুঝতে পেরেছে মানেটা। আশা করছি আমাকে আর আমার এনার্জি নষ্ট করতে হবে না। এজওয়ান ফাইলটা ফ্লোরে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে চলে গেল। বাসার সুলতান এজওয়ানকে ডাকতে লাগলো। চাস না এই জোয়ান? সুলেমান রেগে বলেছে। ওর কথা ধরিস না, ওর মাথা ঠিক নেই। কিন্তু এজওয়ান শুনল না, চলে গেল। এই মাহি নামের মেয়েটা জাহান্নাম বানিয়ে ছাড়লো তাদের জীবনটা। ভাই ভাই বিরোধ বেঁধে গেল তাকে নিয়ে। এই মেয়েটাকে ছাড়বে না বাসার সুলতান। এজওয়ান নিবাস থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজে বামের রাস্তা ধরে হাঁটা ধরলো। মাহি নিশ্চয়ই তার অ্যাপার্টমেন্টে যাবে। হাঁটতে হাঁটতে এক ফাঁকা রাস্তায় এজওয়ান মাহিকে দেখে দাঁড়িয়ে গেল। রাস্তার ধারে ফাঁকা বেঞ্চে একা হয়ে বসে আছে। এজওয়ান দৌড়ে হাঁপাতে হাঁপাতে গিয়ে পাশে দাঁড়ালো। মাহি একবার পাশ ফিরে তাকালো। মাহির চোখ অসম্ভব রকমের লাল হয়ে আছে, কান্না করেছে এতক্ষণ। আপনিও কি বিশ্বাস করেন আমি মেহেরিনের এমন ক্ষতি করব? আমি সত্যিই কিচ্ছু করিনি। আমি পেঁপের পায়েস অর্ডার দিইনি। আমি আপেলেরটাই দিয়েছিলাম। আমি কত করে বললাম, অথচ আমার কথা কেউ বিশ্বাস করলো না। অপমান করে বের করে দিল। আপনার বাবা আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। আপনি যদি আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসে থাকেন তাহলে সরি টু সে, আমি আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না। আপনি চলে যান, চলে যান আপনি। এজওয়ান চমকালো। বাবা হাত তুলেছে মাহির উপর, যেখানে এজওয়ান আজ অব্দি তুলেনি। সেখানে বাবা এটা করলো। রাগে শরীর ফুঁসতে শুরু করলো। এজওয়ান মাহিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, পৃথিবীর সবাই তোমাকে অবিশ্বাস করলেও আমি তোমাকে বিশ্বাস করি তারিকুলের বেটি। তোমাকে যেতে হবে না ওই সুলতান নিবাসে। আমি চাই না যে বাড়ি থেকে আমার বউকে বের করে দেওয়া হয়েছে সেই বাড়িতে আমার বউ দ্বিতীয়বার পা রাখুক। আমি জানি আমার তারিকুলের বেটি এত জঘন্য কাজ করতে পারে না। মাহি এবার ডুকরে কেঁদে উঠল। অথচ কেউ বিশ্বাস করেনি মাহিকে। আর এই ছেলে অবিশ্বাস করছে না মাহিকে। মাহি এই প্রথম এজওয়ানের বুকে মুখ চেপে কাচ্ছে। এজওয়ানের বুকটা পুড়তে লাগলো। অথচ এজওয়ান এই দিনটাই চেয়েছিল তরিকুলের বেটি তার বুকে মুখ গুজে কাঁদবে, কিন্তু এভাবে তো চায়নি। এই কান্নায় সুখ নেই, আছে এক যন্ত্রণা। কাঁদতে কাঁদতে মাহির কাশি উঠে গেল। এজওয়ান আশেপাশে তাকালো। রাস্তার ওপাশে একটা টঙের দোকান খোলা আছে। মাহিকে বুক থেকে সরিয়ে বলল, আমি পানি নিয়ে আসছি। এজওয়ান চলে গেল। আর তখনই মাহির ফোনে ফোন আসলো। তাকিয়ে দেখলো বাসার সুলতান ফোন করেছে। ইচ্ছে করলো না রিসিভ করতে, তারপরেও কি মনে করে যেন রিসিভ করলো। উপাস থেকে অস্থির গলায় বাসার সুলতান বলল, এই জোয়ান কি হয়েছে? তোমার কাছে গিয়েছে? হ্যাঁ, এই তোমার কারণে ছেলেটা আমার বাড়ি থেকে চলে গিয়েছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে এই প্রথমবার। তোমরা যদি মিনিমাম লজ্জাবোধ থাকে দয়া করে আমার ছেলের থেকে দূরে থেকো। আমার ছেলেটাকে একটু শান্তি দাও। এই 1.5 বছর ছেলেটাকে 1 সেকেন্ডের জন্য শান্তি দাওনি তুমি। এবার রেহাই দাও, ছেড়ে দাও তাকে। আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমার এই ছেলে ছাড়া আজই বা কাল এক জন্য আমাদের ছেড়ে চাই, তাহলে থাকে কি করে? এমনিতেই তো তুমি আমার ছেলেকে সহ্য করতে পারো না। আশা করছি এবার এই সম্পর্কটার এটি টানবে এখানে। নাহলে সত্যি বলছি আমার চেয়ে খারাপ কেউ হবে না। বাপ ছেলে ভাই সম্পর্কের খারাপ হচ্ছে এক তোমার কারণে। মাহি কেটে দিল ফোন। ঘাড় বেঁকিয়ে রাস্তার ওপাশে তাকালো। এজওয়ান পানির বোতল কিনছে। মাহি চোখে জল মুছে উঠে দাঁড়ালো। এজওয়ানের দিকে একবার তাকিয়ে বলল, আমাদের হয়তো আর সংসার করা হবে না এজওয়ান। আপনার পথ আর আমার পথ যে শুরু থেকেই আলাদা। দুই মেরুন মানুষ এক হয় কি করে বলুন? আমি চাই না আপনি সব ছেড়িয়ে ছুড়িয়ে চলে আসুন আমার কাছে। আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক নষ্ট হোক, তাও আবার আমার জন্য। কখনোই চাই না। আমাদের বিচ্ছেদ হলে খুব বেশি হলেও কেউ কষ্ট পাবে না। বিশেষ করে আমি তো নাই, বুঝেছেন?
মাহি চলে গেল। এজন পানির বোতল নিয়ে ফিরে এসে দেখলো মাহি নেই। কোথায় গেল এই মেয়েটা? এজনকে টেনশনে ফেলে নির্ঘাত একদিন মেরেই ফেলবে। এজন পকেট থেকে ফোন বের করে মাহিকে কল লাগালো। ধরছে না মাহি, শরীর কাঁপছে। এর আগে একটা রিক্সা ডেকে তাতে চড়ে উঠে বসলো। মিনিট 10 পর রিক্সাটা গিয়ে থামলো মাহির অ্যাপার্টমেন্টের সামনে। এজন ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকতে চাইলে সিকিউরিটি তাকে আটকে দেয়। এন্ট্রি কার্ড দেখতে চায়। এদিকে তো এজনের এন্ট্রি কার্ড নেই, সে তো অ্যাপার্টমেন্টে থাকেই না। এজন বলল, আমি মাহির কাছে এসেছি, তার সাথে দেখা করব। মাহি এসেছে না অ্যাপার্টমেন্টে? সিকিউরিটি বলল। পট্টাফা। কথাটা শুনে রাগ যেন আরো টকবগিয়ে উঠল এজওয়ানের। মাহির স্বামী, সে তাকে ঢুকতে দিচ্ছে না, পুলিশের ভয় দেখাচ্ছে এই এজওয়ানকে। এজওয়ান ঢোকার জন্য ঝামেলা বাঁধিয়ে ফেললো। সিকিউরিটি গার্ডরা না পেরে দরজা তালা মেরে মাহিকে ফোন করলো। মাহি জানালো পুলিশ ডেকে তাড়িয়ে দিতে। তারা তাই করলো, পুলিশকে ফোন করলো। পুলিশ এসে এজওয়ানকে টেনে নিয়ে যেতে চাইলে এজওয়ান আবারও মাহিকে ফোন করলো। মাহি রুমের জানালা থেকে সবটা দেখছিল, এবার ফোনটা রিসিভ করলো। মাহি নিচে আসো। না, তুমি পুলিশ দিয়ে ধরিয়ে দিচ্ছ আমায়। আপনাকে তো ভদ্রভাবে চলে যেতে বলা হয়েছিল, তখন চলে যাননি কেন? তা যাবেন কেন? আপনি তো এজওয়ান আর শেষ করতে দিল না, কথাটা কেড়ে নিয়ে বলল, মাদারচোদ। আমি একটা মাদারচোদ, যে কিনা বউ আর ফ্যামিলির মাঝে চাপা পড়ে একটা মাদারচোদ হয়ে গেছে। এজওয়ান এরকম থার্ড ক্লাস বকা দেওয়ায় মাহির সাথে সাথে ফোন কেটে ব্লক লিস্টে ফেলে রাখলো। এবার সুলতান পরিবার তার ছেলেকে ধরে রাখো। মাহির কাউকে চায় না, কাউকেই না। অতঃপর জানালা থেকে সরে কাবার থেকে হ্যান্ডগানটা বের করে সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এবার থেকে তুই ফ্রি মাহি, কোনো পিছু দেননি। আগের জীবনে পুরো দমে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে তোর। পরের দিন মেহরিনকে নিবাসে নিয়ে আসা হলো। নিবাসে এসে জানতে পারলো মাহিকে বের করে দেওয়া হয়েছে নিবাস থেকে। কারণ জানতে চাইলে জানানো হয় মাহি তাকে আপেলের পায়েসের নামে পেঁপের পায়েস খাইয়েছিল, যার কারণে অমন ব্লিডিং আর পেট ব্যথা হয়েছে। মেহরিনের বিশ্বাস হচ্ছিল না। মাহি কেন মেহরিন আর মেহরিনের সন্তানের ক্ষতি করতে যাবে? এতে তার কি লাভ? সোলেমানের সাথে এই নিয়ে কথা বলতে চাইল। সোলেমান কথা বলতে নারাজ। মাহিকে নিয়ে সে কোনো কথা বলবে না। রাতে পুলিশ স্টেশন থেকে এজওয়ানকে ছাড়িয়ে নিয়ে এসেছে বাসার সুলতান। তবে এজওয়ান নিবাসে আসেনি, হোটেলে গিয়ে উঠেছে। সোলেমান সেটা নিয়ে কোনো কমেন্ট করেনি। যার যেখানে ইচ্ছে সেখানে গিয়ে থাকুক। বিকেলে বাতাসি মেহরিনের রুমে আসলো। সকালে দেখা করে গেছে, এখন আসলো। একা একা ভালো লাগে না। মেহরিন সকালে দেখেছিল বাতাসির হাতে ব্যান্ডেজ, তবে জিজ্ঞাসা করা হয়নি কি করে কাটলো। এবার জিজ্ঞাসা করতেই বলল, পরবশটা শিখ। মেহরিন তার জন্য আনা চকলেটের প্যাকেট এগিয়ে দিল, যেটা মোতালেব ভুইয়া এনেছিল। চকলেট খেতে মানা করেছে ডক্টর। বাতাসি চকলেটটা বের করে নিজের মুখের সামনে ধরে বলল, গ্লাস ভেঙেছিল, সেইটা তুলতে গিয়ে। মেহরিন সে কথা শুনে ভুরু কুচকালো। মেয়েটা খুব সাফার করে গায়ের রং নিয়ে। মেহরিন ইশারায় কাছে আসতে বলল। বাতাসি আসলো। মেহরিন তার দুগালে হাত রেখে বলল, গায়ের রং সুন্দর হওয়ার চেয়ে ভেতরের আত্মাটা সুন্দর হওয়া জরুরি, যেটা তোমার আছে। কেউ গায়ের রং নিয়ে কথা বলে মন খারাপ করবে না, বরং সেই ব্যক্তি থেকে দূরত্ব বজায় রেখে চলবে। যারা গায়ের রং নিয়ে কটূক্তি করে তারা আল্লাহর সৃষ্টিকে নিয়ে সমালোচনা করে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমার সবটুকু সৌন্দর্য তোমাকে দিয়ে দিতাম আমি, কিন্তু সেই ক্ষমতা তো নেই আমার। তবে তোমাকে সঠিকটা বলার তো ক্ষমতা আছে আমার। তাই বলছি, সবার আগে তুমি নিজেকে ভালোবাসো বাতাসি। নিজেকে যদি নিজেই ভালোবাসতে না পারো তাহলে লোকেরা তো তোমাকে কষ্ট দেওয়ার সাহস পাবেই। সব কথা হজম করতে নেই, চুপচাপ। পরিস্থিতি ভেদে পাল্টাও জবাবও দিতে হয়, তা না হলে ওপাশের মানুষ তোমাকে নরম ভেবে আরও তুচ্ছ-তাচ্ছিল্য করবে। ইয়াসিন ভাই তোমাকে মানে না, সেই জন্য কাঁদবে কেন, কষ্ট পাবে কেন? জোর করে ভালোবাসা পাওয়া যায় না, পাওয়া যায় শুধু করুণা। আর তুমি কারো করুণায় বাঁচতে যাবে কেন বলো তো? তুমি বাঁচবে মাথা উঁচু করে, সম্মানের সাথে, কারো পায়ের তলায় গড়াগড়ি খেয়ে নয়। আমার তো কেউ নাই আপু, যাওয়ার জায়গাও নাই। একবেলা যে ভাত দিবে কেউ, সেই কপালও নাই। আমি আছি তো। সে তো করুণাই হইল। করুণার সাহায্য এক জিনিস না। করুণা সেটা যেটা তোমাকে চেয়ে চেয়ে নিতে হচ্ছে, আর সাহায্য সেটা যেটা তোমাকে কেউ করতে চাচ্ছে নিজ থেকে। নিজের যত্ন নাও আজ থেকে, নামাজ কালামে মনোযোগী হও। স্রষ্টা পারে না এমন কোনো কাজই নেই। দোয়া ক্যান চেঞ্জ এভরিথিং বাতাসি, আল্লাহর কাছে চাইতে হবে। কতই তো চাইলাম, আল্লাহ দেয় না কিছু। ভুল বললাম, দেয় তো, দুঃখ দেয়। কাঙ্ক্ষিত জিনিস যদি না পাও তাহলে বুঝতে হবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এর বদলে উত্তম কিছু অপেক্ষা করছে তোমার জন্য। ইহকালে না পেলে পরকালে অবশ্যই দিবে। আর পরকালের পুরস্কার ইহকালে পাওয়ার চেয়ে হাজার গুণ উত্তম হয়।
ইহকালের শেষ আছে, কিন্তু পরকালের তো শেষ নেই। বাতাসি মেহেরিনকে জড়িয়ে ধরল। আপনি অনেক ভালো আপু। তুমি তার চেয়েও বেশি ভালো। কষ্ট পেও না আর বোন, হৃদয়টাকে শক্ত করো। যে পছন্দ করে না তোমাকে, সেখানে তার রুচির সমস্যা, তোমার না। নিজের যত্ন নিবে, নিজেকে ভালোবাসবে, ব্যাস দেখবে জীবন কত সুন্দর আর সহজ। বাতাসি সত্যি মুগ্ধ হয়ে শুনল। কখনো তার নিজেকে ভালোবাসা হয়নি, সবসময় ঘৃণা নিয়ে দেখেছে নিজেকে আর 5-10 জনের মতোই। এবার নিজেকে ভালোবেসে দেখা যাক। মেহেরিনের রুম থেকে বেরিয়ে নিজের রুমে যাওয়ার পথে কলিং বেলটা বেজে উঠল। বাতাসি সদর দরজার কাছে এসে দরজাটা খুলতেই দেখতে পেল এক অচেনা ফর্সা সুদর্শন পুরুষকে। বাতাসি ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, কে আপনি? কাকে চাই? লোকটা চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেললো। বাতাসিকে আপাদমস্তক দেখে তারপর ভ্রুকুচকে বুকে দুহাত গুজে বলল, মেহেরিন সবেই চোখ বন্ধ করতে যাচ্ছিল, এমন সময় ফের রুমে প্রবেশ করলো বাতাসি। মেহেরিনকে ডাকতেই মেহেরিন চোখ মেলে তাকায়। বাতাসি বলল, আপু, কে যেন আসছে নিচে, পরিচয় চাইলাম দিল না, তুমি একটু যাও তো। মেহেরিন ওড়না ঠিক করে নিচে আসলো। সোফায় ডক্টর অয়নকে দেখে এগিয়ে গিয়ে সালাম দিল। উনি যে আসবে মেহেরিনের তো জানা ছিল না। তাহলে কি রুমাইসার সাথে বিয়ে নিয়ে কথাবার্তা বলার জন্য আসা ডক্টর অয়নের? অয়ন সালামের জবাব দিল। এর মধ্যে সোলেমান এসে পড়ে। মেহেরিনকে নিচে দেখে রেগে রুমে নিয়ে চলে গেল। ডক্টর বলেছে রেস্ট নিতে, আর মহারানী নিচে। সোলেমান অয়নের সাথে কথাবার্তা বলার জন্য নিচে আসলো। উপরের করিডোর দিয়ে বাতাসি নিজের রুমে যাওয়ার পথে নিচে তাকাতেই ডক্টর অয়নের সাথে চোখাচোখি হয়। ডক্টর অয়ন হাত নাড়ালো। বাতাসি তার হাঁটার গতি বাড়িয়ে দিল। বাংলাদেশে কোনো কাজ ছিল তোমার, ডক্টর আয়ন? জি স্যার, কয়েকটা অপারেশন করতে আসা, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। তা কোথায় উঠেছো? হোটেলে। ও আচ্ছা, তোমার সাথে আমার পার্সোনালি কিছু কথা ছিল। জি স্যার, বলুন। তোমার মা কিছু বলেছে? রুমাইসাকে নিয়ে স্যার? হুম। বলেছে। তোমার কি মতামত? আপনার বোনের কি আর আমাকে পছন্দ হবে? জিজ্ঞেস করা হয়নি। করে দেখুন, যদি আমাকে দেখে তার পছন্দ হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। সোলেমান কফি দিতে বলল রফিককে ডেকে। রফিক কফি নিয়ে আসলো। অয়ন কফি খেয়ে আর কিছুক্ষণ কথাবার্তা বলে হোটেলে ফিরে গেল। আজ রাতে একটা অপারেশন আছে। বাতাসি রুমে ঢুকে বিছানায় বসে হাতের ব্যান্ডেজটা খুলছে। ড্রেসিং করতে হবে। বাহাত দিয়ে অনেক কষ্ট করে ব্যান্ডেজটা খুললো, তবে ওষুধ লাগিয়ে ফের ব্যান্ডেজ করতে গিয়ে বিপাকে পড়ল। ইয়াসিন রুমে প্রবেশ করার সময় দেখলো বাতাসি হাতে ব্যান্ডেজ পেঁচানোর চেষ্টা করতে গিয়ে বারবার অসফল হয়ে যাচ্ছে। এগিয়ে গেল, বাতাসির থেকে ব্যান্ডেজটা নিয়ে সন্তর্পণে পেঁচিয়ে দিল হাতে। তারপর শেষে উঠে যেতে যেতে বলল, আই এম সরি, আমার বেখেয়ালির জন্য হাতটা এতটা ব্যথা পেলে। বাতাসি হাত ছাড়িয়ে নিল। বসা থেকে উঠে চলে যাওয়ার সময় বলল, মনের ব্যথার থেকে কমই ছিল এই ব্যথা। আর আমাকে নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। অনেক ভেবেছেন, অনেক করেছেন। নিজেকে এখন নিজে সামলাতে পারি। আপনার সরিটাও আপনার কাছেই রাখুন, ভুল জায়গায় ব্যবহার করছেন। ইয়াসিন ভ্রু কুচকালো। কি আশ্চর্য, সে তো ইচ্ছে করে দেয়নি, তাহলে এভাবে কথা বলার কি মানে? ইয়াসিন ফের বলল, আমি সত্যি ইচ্ছে করে করিনি। এত সাফাই গাওয়ার তো কোনো দরকার নেই। আপনি বলেছেন, আমি শুনেছি, ব্যাস শেষ করুন এখানেই। আর তাছাড়া আমাদের ডিভোর্সটা কবে হতে পারে? আমি চাই না এই দম বন্ধকর সম্পর্কে আপনাকে আর জড়িয়ে রাখতে। ইয়াসিন চলে যেতে যেতে বলল, আমারও ইচ্ছে নেই থাকার। আমি কথা বলবো শীঘ্রই উকিলের সাথে। সেটাই ভালো হবে দুজনের জন্য। ইয়াসিন একবার বাতাসের দিকে ফিরে চলে গেল রুম থেকে। সোলেমান রান্নাঘরে ঢুকেছে। মেহেরিনের খাবার দাবারের কাজ নিজের ঘাড়ে নিয়েছে। বাচ্চা সুস্থ মতো না হওয়া অবধি সোলেমান বাহিরের যা কাজ করার সবটা বাড়িতে থেকেই করবে। খুব এমার্জেন্সি না হলে যাবে না। বেশিরভাগ কাজ এজওয়ান আর ইব্রাহিম সামলাবে। চুলায় ডিম পোচ করতে করতে পকেট থেকে ফোনটা বের করলো সোলেমান। কল লিস্টের শুরুতে এজওয়ানের নাম্বারটা পেয়ে কল লাগালো। এজওয়ান হোটেলে রুমের বিছানায় চিত হয়ে শুয়ে আছে। আকস্মিক ফোন বেজে উঠায় ঘাড় বেঁকিয়ে তাকায়। ভাইজানের ফোন এসেছে দেখে শোয়া থেকে উঠে ফোনটা রিসিভ করলো। সোলেমান প্লেটে ডিম উঠাতে উঠাতে বলল, কোথায় এখন তুই? হোটেলে। হোটেলে থাকার জন্য বের হয়ে গেছিলি নাকি? রাখলো না তো সাথে। বাবা চল মারলো কেন আমার বউকে? এত সাহস হয় কি করে? তুমি কিছু বলনি? আমি বুঝবো কি করে? তোর বাপ চর মেরে বসবে? কথা বলার সাথে সাথে মেরে বসলো। যাই হোক, এটাই লাস্ট চান্স। মাই তোকে না মানলে আর জ্বালাস না মেয়েটাকে। তার মতো তাকে থাকতে দে। রেস্টুরেন্টের বিষয়টা কি হলো? তুলে নিয়ে এসেছে ছেলেটাকে। ভালো করছো। আমার বউয়ের নামে মিথ্যা কথা বলা
পাছা হাড্ডি একটু রাখবো না আমি S1। আমি করার পর শরীরে কিছু অবশিষ্ট থাকলে কেন নয়? আচ্ছা বাবা, খেয়াল রেখো। আশা করি এই ঘটনার পিছনে কি আছে তাকে খুব শীঘ্রই ধরতে পারবো আমরা। আবার মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, কারণ নতুন ব্রাঞ্চ অনেকেরই খাবার অর্ডার দিয়েছিল। ভুল ভ্রান্তি এসব তো আমার দেখার বিষয় নয়। ওর ভুলের জন্য আমার বউ বাচ্চা সাফার করবে, ওর ভুলের জন্য আমার বউ বাচ্চা সাফার করবে, এটা আমি মেনে নেব? যাই হোক, রাখছি। নিজের কাজগুলো মনোযোগ দিয়ে কর। সোলেমান ফোন কেটে খাবারটা নিয়ে মেহরিনের রুমে চলে গেল। রুমাইসাকে নিয়ে বাসার সুলতান হাঁটতে বেরিয়েছে। যেহেতু মেয়েদের একা বের হওয়া নিষেধ, সেজন্য বাসার সুলতান নীলক্ষেত আসলো। হাঁটতে হাঁটতে নতুন বইয়ের গন্ধে মন ভরে আসে। বাসার সুলতান বইয়ের দোকানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বলল, বই কিনবি রুমো? রুমাইসা বইগুলো দেখতে দেখতে বলল, কেনাই যায়। তাহলে কিন। রুমাইসা একটা একটা করে তুলে নিয়ে দেখছিল। ডান পাশের সারিতে একটা ইংরেজি নোভেল দেখে সেটা হাত বাড়িয়ে নেওয়ার সময় আচমকা একজন এসে বইটা হাতে তুলে নিল। রুমাইসা মাথা উঁচু করে দেখে বলল, আপনি? তেহরান পরিচিত গলার স্বর শুনে পাশ ফিরে রুমাইসাকে দেখে বলল, আরে বেআইন, আপনি আপনি নিবেন বইটা? আচ্ছা নিন তাহলে। না থাক, নিব না, আমি অন্যটা নিচ্ছি। রুমাইসা দোকানদারকে জিজ্ঞাসা করে বলল, বইটা আরেক কপি আছে কিনা। দোকানদার জানালো আর নেই। তেহরান কথাটা শুনে বলল, বইটা আপনি নিনবেন? বইটা অনেক সুন্দর, সুন্দর মানুষের হাতে সুন্দর বই মানায়। না দরকার নেই, কারো জিনিস আমি নেই না। আসলে বইটা অনেক সুন্দর, তবে তেহরান যেহেতু নিতে চেয়েছিল সেজন্য আর নিল না। রুমাইসা বাসার সুলতান ডাকতে রুমাইসা চলে গেল। তেহরান বইটার দাম পে করে চলে গেল ভার্সিটির দিকে। ডিজিএফআইয়ের আজ অনেক দিন পর এজে এসেছে। ডিজিএফআইয়ের প্রধান আনিসুল হকের সাথে কথাবার্তা বলল। রিসেন্ট তারা একটা মেয়ে পাচারকারী গ্যাংকে ধরেছে। তার সব নকশা এজে করে দিয়েছিল। এজে বাহির থেকেই তাদের সব সাহায্য করে। তবে আজ তাকে খুব নরম আর চুপচাপ দেখে একটু অবাকই হলো সকলে। কথায় কোনো রাগ আর আদেশের ছাপ নেই। গুরুত্বপূর্ণ একটা মিটিং শেষে আলাদা কক্ষে নিয়ে আনিসুল হক জিজ্ঞাসা করল, আর ইউ ওকে এজে? এজে ভাবলেশীনভাবে জবাব দিল, ইয়া ম্যাম, অলওয়েজ ওকে। খুব ঠান্ডা লাগছে আজ তোমায়। তোমাকে তো অস্ট্রেলিয়া যেতে হবে, মনে আছে সেটা? হুম। তার জন্য প্রিপারেশন নাও। আর শুনছো, অস্ট্রেলিয়ার এক গবেষক একটা অ্যাপস আবিষ্কার করেছে। শুনেছি। তার সাথে কথা বলতে হবে আমাদের। কে আবিষ্কার করেছে জানা গেছে? যতদূর জানি আবিষ্কারক সম্মুখে আসেনি। সামনে একটা অ্যাওয়ার্ড ফাংশন আছে, খোঁজ নিয়ে জেনেছি, তখন রিভিল হবে। এজে ভ্রু কুচকাল এই কথা শুনে। ও আচ্ছা, তো আমরা সে এক্সপের এক্সেস চাইলেই উনি কেন দেবে আমাদের? সেটার জন্য তোমাকে তাকে কনভিন্স করতে হবে। দেশের জন্য এটুকু তো করতেই হবে। ওকে, আই উইল ট্রাই। অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি ফ্রি আছি, আমাকে এখন যখন তখন ডাকতে পারেন। দরকার হলে অবশ্যই ডাক দিব। এখন আসছি তাহলে। এজে চলে গেল। আনিসুল হক নিজের কাজে মনোযোগ দিল। একমাত্র তিনিই জানেন এই এজে আসলে মেয়ে নাকি ছেলে, আর সে আসলে কে। সুলেমান মেহরিনকে নিয়ে কলেজে এসেছে। ক্লাসে লুচু মেয়েগুলো লুচ্চামি করার স্বভাব এখনো বন্ধ হয়নি। সেদিন বাপ ডাকিয়ে ছাড়লো, কান ধরে দাঁড় করিয়ে রাখলো, তারপরও শিক্ষা হয়নি। সুলেমানের পেজের পোস্ট ছবির নিচে কী সব কমেন্ট করে, ব্লক করলে আবারও নতুন আইডি খুলে। সুলেমান ভুল করেও মেসেঞ্জারে ঢুকে না। ভাগ্যিস মেহরিনের ফেসবুক আইডি নেই, নইলে এরা মেহরিনের আইডিতে গিয়েও ফাত্রামি করতো, আর বউ তখন রেগে বোম হয়ে থাকতো। ক্লাস করানোর সময় অনেক টাইটের উপর রাখে সুলেমান, স্টুডেন্টগুলোকে বাদ পড়ে না মেহরিনও। এত কঠিন কঠিন প্রশ্ন করে যে বলতে গিয়ে দম বন্ধ হয়ে আসে, আবার না পারলে দাঁড়া করায় রাখে। আর মেহরিন যেদিন পারে সেদিন বাকিদের কান ধরে দাঁড় করিয়ে রাখে। সুলেমান সব ক্লাস শেষ করে গাড়িতে বসে অপেক্ষা করছিল মেহরিনের। মেহরিন গেট থেকে বের হয়ে হেঁটে আসছিল। রাস্তার ধারে পাশে বাইকের উপর দাঁড়িয়েছিল কয়েকটা বখাটে ছেলে। মেহরিন তাদের ক্রস করে যাওয়ার সময় ছেলেগুলো শিশবাজি উচ্চ আওয়াজে বলতে লাগলো, কি চলেছে একা পথে। এমন হাবিজাবি গান গাইতে গাইতে মেহরিনের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিল। মেহরিন অবাকে শেষ পর্যায়ে চলে গেল। রাগে শরীর পুড়তে লাগলো। এড়িয়ে চলে যেতে চাইলে ছেলেগুলো এসে সামনে দাঁড়িয়ে পড়ে। মেহরিন একবার তাকিয়ে আবার পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তার হাত আটকে যেতে দিল না। মেহরিন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সমস্যা কি? পথ কেন আটকাচ্ছেন? ছেলেগুলোর মধ্যে একজন বলল। ইউ মেহেরিন তাবাসসুম। মেহরিন অবাক হলো। নাম জানলেন কি করে আমার? খোঁজ নিয়ে। তোমার স্বামী তো সামিরের হাত কেটে দিয়েছে, তো তোমার নিকাব টেনে ধরায়।
তাও আমারও দেখতে চাই তোমার স্বামী আমাদের কি করে। কথাটা বলেই ছেলেটা মেহরিনের মুখের নিকাব টান দিয়ে ধরতে আসলে মেহরিন খপ করে হাতটা ধরে পেছনে মুচড়ে বলে, আমার স্বামী ওই ছেলের হাত কেটেছে, বেশ করেছে। আমি মেহরিন তাবাসুম হলে ওর কলিজাটা টেনে বের করে নিয়ে আসতাম, আমাকে ছুতে চাওয়ার মতো দুঃসাহস দেখানোর জন্য। ছেলেটা ব্যথায় কুকড়ে উঠল। আরেকটা ছেলে মেহরিনের দিকে তেড়ে আসতে চাইলে মেহরিন এই ছেলেটাকে ছেড়ে দিয়ে ওই ছেলের গালে সজোরে একটা চর বসিয়ে পড়ল। খবরদার, এই দুঃসাহস যেন দ্বিতীয়বার করতে না দেখি। শরীরটা খারাপ বলে জাস্ট চরের উপর ছেড়ে দিয়েছি আমি। শরীর খারাপ না হলে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এখন পেটাতাম। আমি যেমন নরম তেমনি গরম, গালটা নির্ঘাত আজ রাতে ফুলে যাবে। হাত নরম হতে পারে আমার, তবে এই হাতের চরটা নয়। ফার্দার আমার সামনে আসবি না, আসলেও চোখ তুলে অন্তত কথা বলবি না। দেখে তো ভদ্রঘরেরই মনে হয়, তা ঘরে মা বোন নেই? মা বোন তুলে কথা বলবি না। কথাটা বলার সাথে সাথে মেহরিন আবারও চল লাগালো। অন্যের মা বোনের সাথে অশ্লীল কাজকর্ম করতে আসার সময় এই কথা মাথায় ছিল না? পারিবারিক শিক্ষার কি অভাব আছে? জাস্ট আর একবার আমার পথ আটকে দেখো, একজনও সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না ওই পা নিয়ে। কেউ আমাকে অসম্মান করবে, আমার পর্দা নিয়ে টানাটানি করবে, তাকে আমি ছেড়ে দেব? বন্ধুর পথে চললে বন্ধুর তো হাত কেটে নিচ্ছে, তোদের চোখ উপড়ে ফেলা হবে, যাতে ওই চোখ দিয়ে কোনো নারীকে দেখা তো দূরে থাক, ছুতে গেলেও 10 বার ভাবিস। সোলেমান এবার গাড়ি থেকে বের হলো। এতক্ষণ ভেতরে থেকে বইয়ের কার্যকলাপ দেখছিল। এই না হলে সিংহের বউ। পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে ছেলেগুলোর ছবি পাঠিয়ে দিল, সাথে বলে দিল, রাতের মধ্যেই তাদের আমার চাই। সোলেমানকে দেখা মাত্রই ছেলেগুলো হন্তদন্ত হয়ে বাইকে উঠে চলে গেল। মেহরিনের মেজাজ সপ্তম আকাশে এগিয়ে এসে সোলেমানের সামনে দাঁড়িয়ে বলল, বউকে হ্যারাস করছিল কতগুলো ছেলে মিলে, আর আপনি গাড়ির ভেতর বসেছিলেন বাবু হয়ে? হ্যাঁ, সোলেমান গাড়ির দরজা খুলে দিয়ে বলল, কলিজা মাপছিলাম আমি। কার? ওদের মেবি 10 হাত, তাই না? ছোট করতে হবে। মেহরিন গাড়িতে উঠে বসে বলল, স্বামীর ছেলেটার হাত কেটেছিলেন? সোলেমান গাড়ি স্টার্ট দিয়ে বলল, না তো, জাস্ট ব্লাডের হাতটা চেপে ধরেছিলাম। যা করার ব্লাডারে করেছে, আমি কিছু করিনি। কি? মেহরিনের চোখ বড় বড় হয়ে আসলো। অবাক হলে মনে হয়, তুমি তো শুনেছিলাম কলিজা টেনে বের করে আনতে চেয়েছিলে। আরে মেহরিন তো কথার কথা বলেছিল, তাই বলে কি সত্যি সত্যি কলিজা টেনে বের করতো নাকি? সন্ধ্যার পর একটা কাজ সেরে মাহি তার অ্যাপার্টমেন্টে ফিরে। সে মূলত ওই রেস্টুরেন্টে গিয়েছিল, তবে জানতে পারলো যে খাবারের অর্ডার নেয় সেই ছেলে আজ আসেনি। দেন ফিরে আসতে হলো। পেলে কয়েকটা চড়থাপ্পড় মারতো। আজকে বিকেলের পর থেকে আকাশটা মেঘলা হয়ে আছে, হয়তো ঝড় আসবে রাতে। অ্যাপার্টমেন্টের গেটের সামনে আসতে দেখা মিলল এজওয়ানের। এজওয়ান মাহির ফেরার অপেক্ষা করছিল। দারোয়ান তো ঢুকতে দিবে না। আর মাহিকে দেখে সে এগিয়ে আসতে মাহি বলল, আপনি আবার আমার অ্যাপার্টমেন্টের সামনে এসেছেন? আমি বলেছিলাম না না আসতে। কেমন আছো তৈকুলে বেটি? আজ সারাদিন তোমাকে দেখিনি, অস্থির লাগছিল। মাহি মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? বললাম তো তোমাকে দেখতে। দেখা শেষ, এখন চলে যান। তুমি বললেই আমাকে শুনতে হবে? অবশ্যই। কখনোই না। তোমার কথা শুনে তো তোমাকে চাওয়ার বন্ধ করিনি, আর না করেছি ভালোবাসা বন্ধ। তাহলে এটা কেন শুনবো? এবার অন্তত আমাকে দয়া করুন, আমাকে চাওয়া বন্ধ করুন, আর ফিরে যান সুলতান নিবাসে। আমার পিছনে পড়ে থেকে তো কোনো লাভ নেই। যেখানে 1.5 বছরেও আপনাকে আমার পছন্দ হয়নি, সেখানে এখন তো আরও পছন্দ হবে না। আমার কিন্তু তোমাকে ভালোবাসার কথা ছিল না, তারপরে আমি আমার হৃদয় বিরুদ্ধে গিয়ে তোমাকে ভালোবেসেছিলাম। আমার বিশ্বাস একদিন তুমিও আমাকে খুব পছন্দ করবে, আমাকে ভালোবাসবে, আর খুব করে আমাকে চাইবে, আর সেটাও হৃদয়ের বিরুদ্ধে গিয়ে। কারণ আমরা কেউ হৃদয়কে কন্ট্রোল করতে পারি না। মাহি তাচ্ছিল্যের সহিত বলল, সিরিয়াসলি আমি আপনাকে পছন্দ করব, আবারও ভালোবাসবো? জীবনেও না। এই চিন্তা মাথাতেও আনবেন না ভুল করে। এতটা কনফিডেন্ট নিয়ে বলা কি দরকার? যদিও তুমি হেরে যাবে, তারপরে খারাপ লাগে শুনতে। তাহলে আবার বলছি, আপনাকে আমার পছন্দ না, কোশমিন কালেও পছন্দ হবে না। ভালোবাসা তো দূর কি বাত। যান বাড়ি যান, ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে দিন। তারপর বাপের কথা মতো ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবেন। আসছি, আমার অ্যাপার্টমেন্টের আশেপাশেও যেন না দেখি আর। যাব না আমি কোথাও, এইখানেই দাঁড়িয়ে থাকবো। থাকুন তবে।
মাহি চলে গেল। এজওয়ান ঠায় দাঁড়িয়ে রইল। মাহি নিজের রুমে ঢুকে একটা ডিম সিদ্ধ করে সাথে ব্রেড নিয়ে খেয়ে শুয়ে পড়ল। মধ্যরাতে সোলেমান এসেছে গোডাউনে, যেখানে সেই ছেলে আর রেস্টুরেন্টের ছেলেকে বন্দি করে রেখেছে। রেস্টুরেন্টের ছেলেটাকে খুব মারা হয়েছে, তবে সে বারবার বলেছে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। সেম খাবার আরেকজন অর্ডার দিয়েছিল আর তার নামও মাহি ছিল, শুধু ভিন্ন ছিল পায়েসে। সোলেমান রেস্টুরেন্টে সেই ছেলেকে শেষে নিজ খরচে হাসপাতালে ভর্তি করিয়েছে। এখন বাকি আছে কলেজের বাইরের অসভ্যতামি করা ছেলেগুলো। সোলেমান কোনো কথায় আসলো না, সোজা হাত টেনে হাতুড়ি দিয়ে অনবরত শুধু মারতে লাগলো। ছেলেগুলো যেন চিৎকার করতে না পারে সেজন্য মুখে কাপড় বাঁধা, হাত একদম থেতলে দেওয়া। শেষে বড় সুই এনে 2 চোখে বিঁধে দিল। মরণ যন্ত্রণা কাকে বলে সোলেমান হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে। যারা ভালো তাদের জন্য সোলেমান প্রাণ অবধি দিয়ে দিবে, কিন্তু কেউ তার কলিজায় হাত বাড়ালে, খারাপ হলে, দোষ করলে তাকে তো বাঁচতে দিবে না। শেষে অর্ডার দিল দেহগুলো জীবিত জ্বালিয়ে দিতে। বাশার সুলতান তাই করলো, একটা কক্ষে নিয়ে জ্যান্ত পুড়িয়ে মারল। বাশার সুলতান হাত ধুয়ে সে বলল, এক মেয়ের জন্য আর কতক্ষণ করবি তুই সুলেমান? সোলেমান ছুরি ধার দিতে দিতে বলল, পৃথিবীর 4,032 মিলিয়ন পুরুষ যদি এখন আমার বউয়ের ক্ষতি করার চেষ্টা করে, বউকে ভালোবাসার চেষ্টা করে, তাহলে আমি নেওয়া সুলমান সুলতান সব কটাকে মেরে ফেলার চেষ্টা করব। হাঁপিয়ে গেলাম তো বাপ, লাশ লুকাতে লুকাতে। এই মৃত্যু নিয়ে খেলার কি কোনো শেষ নেই? সোলেমান ঘাড় ফিরিয়ে তাকালো বাশার সুলতানের দিকে। শেষ? আমার বউয়ের ব্যাপারে শেষ বলে কিছুই নেই, সব আউট অফ কন্ট্রোল। আমার বউয়ের দেখে তাকানোর অধিকার আমি ব্যতীত আর কারণেই। তোর বউ যেদিন জানবে তুই একজন খুনি, সেদিন কি হবে ভেবে দেখেছিস? সে কোনোদিনও জানবে না এটা, আমি জানতেই দিব না। আমার বউয়ের চোখে আমি একজন আদর্শ স্বামী, তার জন্য নিরাপদ আশ্রয়, আর সেটাই চিরন্তন সত্য হয়ে থাকবে। এখন কেউ যদি এই সত্যটাকে মিথ্যা বানানোর চেষ্টা করে, তাহলে কসম সবগুলোকে বেঁচে থাকা হালাল থেকে হারাম করতে আমি ন্যানো সেকেন্ডে নেব না। নিকৃষ্ট হক কাকে বলে, কত প্রকার কি কি, আমি তা হারে হারে বুঝিয়ে দেব সবাইকে। সেটা তুমি হলে তুমি পাবে না স্যার। বাশার সুলতান মুখ বাঁকিয়ে বলল, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই যে আমি বলতে যাবো? কথার কথা বললাম, এই আর কি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সেই সাথে বজ্রপাত হচ্ছে। মাহি ঘুমানোর আগে জানালা লাগাতে ভুলে গিয়েছিল। খোলা জানালা দিয়ে বৃষ্টির ছিটে আসতে ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে জানালা লাগাতে গিয়ে বাইরে চোখ যেতেই চমকে উঠল। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় দেখা যাচ্ছে এজওয়ান বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার মাহির রুমের জানালার দিকে। মাহির কি যে রাগ হচ্ছে এজওয়ানের উপর তা বলার বাহিরে। এভাবে বৃষ্টিতে এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার মানে কি? একটা বজ্রপাত যদি তার মাথায় এসে পড়ে তখন? হিরোগিরি শুধু সব জায়গায় ছাগলটার। মাহি আলমারি খুলে ছাতা নিয়ে বের হলো। এজওয়ানের সামনে দাঁড়িয়ে বলল, আমি তো চলে যেতে বলেছিলাম এজওয়ান। এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে ভিজার কি মানে? আবার আপনার বাবার হাতে আমাকে চড় খাওয়ানোর ইচ্ছে হয়েছে আপনার? বাবার আর সাহস হবে না তোমার গায়ে হাত তোলার, এই গ্যারান্টি আমার। তাহলে চলে যান। না। কেন? ভালোবাসি যে তোমায়, সেজন্য। মাহি জাস্ট স্পিচলেস হয়ে গেল। আপনি এখনো আমার জন্য এত পাগল কেন এজওয়ান? এত কষ্ট দেওয়ার পরও কি করে একটা মানুষ পাগলের মতো এতটা ভালোবাসতে পারে? আমি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নই, বুঝুন একটু। আমি তো শুধু দুঃখ দিই আপনাকে। এজওয়ান মাহির গালে হাত রেখে বলল, দুঃখ দাও, কষ্ট দাও, যা ইচ্ছা হয় তাই দাও। আমি না হয় তোমার দেওয়া সেই দুঃখগুলোকেই সুখ ভেবে আপন করে নেব তাদের বেটি। মাহি এই গাল থেকে এজওয়ানের হাত সরিয়ে দিয়ে বলল, অন্ধ হয়ে গেছেন ভালোবাসায়। বাট তুমি এতটা পাষাণ কেন হচ্ছ মাহি? একটু থাকতে দাও না তোমার সাথে। তুমি জানো বাবা আর ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, একটা টাকাও নেই। ভাইজান আমার সব ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। কোথায় থাকবো বলো? তুমি আশ্রয় না দিলে আমাকে এইভাবে রাস্তায় কাটাতে হবে ঝড় বৃষ্টির মধ্যে। সেই জন্য কি এখন আমাকে চালিয়ে মারবেন? আর আপনাকে নিবাস থেকে বের করে দিচ্ছে নাকি নিজে বের হয়ে এসেছেন নিজ থেকে? না, বের করে দিছে। তোমার হয়ে একটু কথা বলছিলাম, সেজন্য বউয়ের নেওটা বলে যা হয় তাই বলল। আমি এই অপমান মেনে নিতে পারিনি, অনেক কষ্ট পাইছি। ভাইজান মারতে এসেছিল আমায়। জানো তো আমি ভাইজানকে কতটা ভালোবাসি। আমি মারতে পারিনি, ভাইজান আমাকে মারছে। গালে চটপট করে দুটো চড় দিয়েছে। এখন আমার তুমি ছাড়া কেউ নেই। বাপের সাথেও রাগারাগি করে আসছে। মাহি ভ্রু কুচকালো এই কথা শুনে। ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে কথা বলতে বলতে সে নিজেও ভিজে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার এখন যাওয়ার জায়গা নেই, তাই আমি আপনাকে আমার অ্যাপার্টমেন্টে 1 সপ্তাহের জন্য থাকতে দেব। তারপর চলে যাবেন, তবে শর্ত আছে।
আর আমার সব শর্ত আপনাকে মানতে হবে। তুমি যা শর্ত দিবে আমি তাই মেনে নেব। ভেবে বলছেন তো? পরে রুমে নেওয়ার সাথে সাথে পাল্টি খেলে মাথা ফাটিয়ে দিব, বলে রাখলাম। বিশ্বাস করতে পারো আমায়, তোমার অবদ্ধ হব না আমি। আগামী 1 সপ্তাহ ভদ্রলোকের মতোই থাকবেন, কোনো অসামাজিক কাজকর্ম করবেন না আমার সাথে। এজন ভ্রু কুচকালো, ঠোঁটের উপর তর্জনী ঠেকিয়ে বলল, অসামাজিক কাজকর্ম বলতে কোনগুলোকে বোঝাচ্ছ থরিকুলো বেটি? আমি যা মিন করেছি আপনি তা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন, যেহেতু এখনও আমরা স্বামী স্ত্রী। আচ্ছা, দিনে আমি তোমাকে জ্বালাবো না, সব কথা শুনবো। তুমি হাঁকতে বলে হাঁকবো, মুততে বলে মুতবো, ওকে? তবে আমারও কিছু চাই এই বিনিময়ে। আপনার আবার কি চাই? রাতটা চাই, আমার শুধু রাতটা চাই, সেই একটু সময়টুকু। আমি তোমাকে যেভাবে চাইবো, যেখানে চাইবো, যতটা চাইবো সবটা দিবে। দিনে আমি তোমায় আর রাতে তুমি আমার। ডিল ফাইনাল? মাহি উল্টো হাঁটা দিতে দিতে বলল, খবিশ কোথাকার, খেতে দিলে শুতে চাই, শুতে দিলে ওসব চাই। এজন মাথার পেছন চুলকে বলল, আসবো কি? আসুন। এজনের খুশি দেখে কে। বেটা পেছনে নাগিন ডান্স দিতে দিতে চলে আসলো। মাহি রুমে এসে এজনের হাতে টাওয়েল দিল, সেই সাথে এজনের আগের জামা কাপড়গুলো বের করে দিল। এজন সেগুলো নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসলে মাহি বলল, 1 সপ্তাহের মধ্যে আমাদের ডিভোর্স পেপার চলে আসবে, আশা করি আপনি সাইন করে দিয়ে চলে যাবেন। এজন হাই তুলতে তুলতে বিছানার উপর হয়ে দুহাত মেলে শুয়ে হাই তুলতে তুলতে বলল, আগে পেপার তো আসুক, তারপর যা করা দরকার হয় আমি সব করব। পরের দিন সুলতান নিবাসে একটা পার্সেল আসলো রুমাইসার নামে। পার্সেলটা বাতাসি রিসিভ করলো। রুমাইসা ওয়াশরুমে থাকায় রুমাইসার রুমে বাতাসি থাকে এখন। দুজন মিলে এখন পার্লারে যায়, স্কিন কেয়ার করে। বাতাসির শরীরের স্কিন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আগের তুলনায়, তবে ফর্সা হয়নি। ফর্সার কোনো প্রোডাক্ট বাতাসি ইউজ করে না, সে হবে না ফর্সা। এই গায়ের রংটাকেই ভালোবাসতে শুরু করেছে। ইয়াসিন উপর থেকে দেখলো বাতাসি পার্সেল রিসিভ করেছে। বাতাসি পাশ দিয়ে যেতে জিজ্ঞাসা করলো, কে পাঠিয়েছে? বাতাসি যেতে যেতে বলল, জানি না। আসলে বাতাসি জানে না কে দিয়েছে, নামটাও দেখেনি। অন্যের পার্সেল সে কেন দেখবে? ইয়াসিন নিচে এসে ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করলো কে পাঠিয়েছে। ডেলিভারি ম্যান জানালো তূর্ণ নামের এক ছেলে। ইয়াসিন শটান থাকা কপালে একবার দুটো ভাঁজ পড়লো। তূর্ণটা আবার কে? রুমাইসা গোসল শেষ করে বাইরে এসে জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়ে পার্সেলের উপর নামটা দেখে চমকালো। বজ্জাত বেটা কি পাঠিয়েছে? তে বজ্জাত বেটা সামনে আসে না, কিছু না, আবার গিফট পাঠিয়েছে। রুমাইসা খুলতে একটা বই পেল, সাথে চকলেট আর গোলাপ ফুল আর একটা সুন্দর নীল চিরকুট। এটা সেই বই যেটা গতকাল নীলক্ষেত থেকে কেনা হয়নি, তেহরান নিয়ে এসেছিল। রাতে অবশ্য বিষয়টা তূর্ণকে সে জানিয়েছিল, তবে সে যে সত্যি সত্যি এই বইটা পাঠিয়ে দিবে রুমাইসা তা একটুর জন্য ভাবতে পারেনি। সাথে সাথে ফোনে মেসেজ আসলো, এবার আর অপেক্ষা করবো না তোমায়, এইবার আর অপেক্ষা করাবো না তোমায় প্রিয়তমা। আমাদের দেখা হবে এবার সামনাসামনি। আমাকে দেখার পর আবার রিজেক্ট করে বসো না যেন, কষ্ট পাবো তাহলে। পরন্ত এক বিকেলে আকাশটা মেঘলা, আজও হয়তো বৃষ্টি আসবে। সোলেমান আর মেহেরিন একটু আগে প্রেমার কবরস্থান থেকে নিবাসে ফিরে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে। মেহেরিন দেখতে চেয়েছিল সেদিন প্রেমার কবরটা, সেজন্য আজ নিয়ে যাওয়া। কবরস্থান দেখাশোনা যিনি করেন তার সাথে কথাবার্তা বলে প্রেমার মায়ের কবরস্থানে বেড়া দিয়েছে। সেই সাথে খুঁটিতে কার কবর এটা চেনার জন্য নাম ঠিকানা লিখে দেওয়া হয়েছে বোর্ডে। মেহেরিন আর সোলেমান অনেকক্ষণ বসেছিল কবরের সামনে। মেহেরিনের জীবনে এই এক আফসোস, সে প্রেমা নামক রমণীটাকে সচক্ষে দেখতে পারেনি। একটু যদি কখনো তার সাথে মেহেরিনের দেখা হতো। বোধহয় আল্লাহ চায়নি মেহেরিন প্রেমাকে দেখুক। মেহেরিন দোয়া করলো প্রেমার জন্য, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকামে ঠাঁই দেন। কবরস্থানের সব কাজ শেষে সোলেমান কবরস্থানের লোকটাকে কিছু টাকা দিয়ে আসলো। প্রেমার 40 হয়নি এখনো, উনি যেন সেটা করার ব্যবস্থা করে। এতিমার রাস্তার পথ শিশুদের খাবারের ব্যবস্থা করে। লোকটা মাথা নেড়ে স্বীকার করে। সোলেমান শেষবার প্রেমার কবরটাকে দেখে চলে যায়। ঝড়ের মতো আসা মেয়েটাকে ঝড়ের মতোই বিদায় নিয়ে চলে গেল। সোলেমান মেহরিনের হাতের উপর তার ভেজা হাত রাখতেই চমকে উঠে, কিছু ভাবছিলে নাকি? মেহরিন দুদিকে মাথা নেড়ে বলল, না। তাহলে চমকালে যে? আচমকা ঠান্ডা ভেজা হাত দিয়ে ধরলে চমকাবো না? আসো পুলে গোসল করি। এই তুমি সাথে জানো তো? গ্রামে বড় হওয়া মেয়ে আমি, সাঁতার জানবো না? আমি আগে জানতাম না, ছোটবেলায় এই পুলে একদিন পড়ে গিয়েছিলাম। পা পিছলে নাকি গোসল করতে নেবে? না, পা পিছলে পড়িনি, আর গোসল করতেও নামিনি। আমি আজকের মতোই বসেছিলাম সেদিন রাতে। করে কি যে হলো আচমকা, পানিতেই পড়ে গেলাম। মনে হয়েছিল কেউ হয়তো ধাক্কা দিয়েছে, কিন্তু কেউ তো ছিল না আশেপাশে। আম্মা আমাকে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে
আমি পানিতে নাকানি চুবনি খাচ্ছি। পরে আম্মা নিজে আমাকে পানিতে নেমে বাঁচায়। আমার ঠিক সময় এসে না বাঁচলে হয়তো সেদিনই মরে যেতাম। মা কি আগে এ বাড়িতে থাকতো? আমার আম্মা তো শুরু থেকে এই বাড়িতে থাকে। এই বাড়ি তো আমার আম্মারই নানাজান বানিয়েছিল বাংলাদেশে আসার পর। তাহলে উনি এখন নওগাঁয় কেন থাকে? কোথায়? নওগাঁ থেকে? কার কথা বলছো তুমি? কেন, আপনার আম্মার কথাই তো বলছি। তুমি কি আফিয়া সুলতানের কথা বলছো? হুম। উনি তো আমার বায়োলজিক্যাল মা না। আচমকে এমন কথা মেহরিনের কানে যেতে মেহরিন ভয় পাওয়ার মতো চমকে উঠল। বায়োলজিক্যালি মা না মানে? কি বলছে কি উনি? তাহলে কি সৎমা? আপনার বায়োলজিক্যাল মা না মানে? সোলেমান ভ্রু কুচকাল মেহরিন কেমন ভাবে বিস্ময় হতে দেখে। কেন, তুমি জানতে না এটা? না তো। আফিয়া সুলতান নিজের মা না। বাবার সেকেন্ড ওয়াইফ তাহলে উনি? না তো। মেহরিন মাথা ঘুরাতে লাগলো। সেকেন্ড ওয়াইফ না, আবার ওনার মাও না, তাহলে আম্মা ডাকে কেন? আর আমিরুল সুলতানের তো ওয়াইফ আফিয়া সুলতান। তাহলে আমি কিছুই বুঝতে পারছি না সুলতান সাহেব, বুঝিয়ে বলুন। আফিয়া সুলতান তো আমিরুল সুলতানের ওয়াইফ, আর আমিরুল সুলতান তো আপনার বাবা, তাই না? না তো, আমিরুল সুলতান আমার বাবা না। ওনারা দুজন আমার চাচা চাচি। কি? মেহরিনের মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেল পুরোপুরি। এতদিন ধরে যাদের শ্বশুর শাশুড়ি ভেবে এসেছেন তারা তার শ্বশুর শাশুড়ি না। কিন্তু আমি তো জানি ওনার আপনার বাবা মা। তাহলে কি রুমাইসা আপু আপনার আপন বোন না? রুমাইসা আমার আপন বোন। চাচা চাচির কোনো ছেলে মেয়ে নেই। আব্বার আম্মা মারা যাওয়ার পর তারা দুজনে রামাইসাকে নিজের মেয়ের মতো করে বড় করেছে। আপনার আব্বা আম্মা মারা গেল কি করে? সোলেমান নিশ্চুপ হয়ে গেল। তাদের নিকৃষ্ট হত্যার বর্ণনা মেহরিনকে জানাতে চাচ্ছে না, সেজন্য বলল, কারা যেন খুন করেছিল। এর আগে যে মৃত্যুবার্ষিকী হলো ওটা কি আপনার আব্বা আম্মার? আমার আব্বার আম্মার। ওনাদের নাম যেন কি? আমজাদ তালুকদার আর মরিয়ম সুলতান। ওনাদের এই নাম সেদিন শুনে খুব পরিচিত মনে হচ্ছিল আমার, কিন্তু কোথায় শুনেছিলাম মনেই পড়ছিল না। বিয়ের দিন শুনেছি। বিয়েতে তো আব্বা আম্মারই নাম ছিল। হতে পারে, আমার খেয়াল নেই। কিন্তু ও বাড়িতে কখনো কাউকে কথা বলতে দেখিনি। কেন, আপনার আব্বা আম্মাকে নিয়ে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।